অচেতন, কিন্তু তার হার্ট চলছে, পালস চলছে, সব কিছু চলছে, তাহলে তার কিছুই দেওয়ার ক্ষমতা নেই। তার কন্ডিশনগুলোকে আমাকে উদ্ধার করে তাকে ম্যানেজ করতে হচ্ছে। এইটাকে বলে ভাইটাল কন্ডিশন। এই ভাইটাল কন্ডিশনটা উদ্ধার করার জন্য আমাদের কিছু ভাইটাল সাইন আছে। ভাইটাল সাইনগুলো কি? পালস, রেসপিরেশন, টিউমার হচ্ছে বা সুগার হচ্ছে আমার এতগুলোর গন্ডগোলের ফলাফল। সেইটাতে তার খুব একটা অসুবিধা হবে না যে সে বলতে পারবে না, কিন্তু এইখানে এইগুলোর গন্ডগোল হলে পারে, কিন্তু তার কথা বলার নাও ক্ষমতা থাকতে পারে। রেসপিরেশন, খুব হারিড রেসপিরেশন, তার শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, খুব হারিড রেসপিরেশন নিতে সে কথা বলতেই পারছে না। পালস খুব লো হয়ে গেছে, বিপি খুব লো হয়ে গেছে বা হাই হয়ে গেছে, হাম হচ্ছে, তার ভাইটাল কন্ডিশনটা খুব খারাপ। তাহলে এই ভাইটাল সাইন এখন ধরে না টেম্পারেচার, এইগুলো দিয়ে আমাদের ভাইটাল সাইনটা অ্যাসেসমেন্ট করা হচ্ছে। এটাকে বলে ভাইটাল সাইন। এই ভাইটাল সাইন যত ভালো থাকবে তত ভাইটাল কন্ডিশন ভালো থাকবে। ভাইটাল কন্ডিশন ভালো থাকলে আমাদের বডি কন্ডিশন ভালো থাকবে, মাইন্ড ভালো থাকবে এবং হেলদি কন্ডিশনটা ভালো থাকবে। আদারওয়াইজ যা ইনফেকশন হচ্ছে সেইগুলো ম্যানেজ করলেই হয়ে যাচ্ছে। এইবার এই যে হেলদি কন্ডিশনটা যখনই ডাইভার্ট হয়ে যাচ্ছে তখনই ভাইটাল কন্ডিশন গুলো গন্ডগোল হয়ে যাচ্ছে, ভাইটাল সাইন গুলো গন্ডগোল হয়ে যাচ্ছে এবং কিছু অ্যাবনর্মাল কিছু সিমটম বাইরে দিচ্ছে। এইটাকে বলে ডিজিজ কন্ডিশন। তাহলে ডিজিজ কন্ডিশন হচ্ছে অল্টারেশন অফ healthy condition. Healthy condition. Due to external influence manifested by signs and symptoms. এই হচ্ছে আমাদের ডিজিজ কন্ডিশন। ডিজিজ কন্ডিশন তখনই বোঝা যাবে যখন তার নর্মাল স্টেটটা নষ্ট হয়ে যাবে, এবং নর্মাল স্টেটটা নষ্ট হয়ে যাওয়া মানে তার শরীরের মধ্যে কোনো না কোনো অর্গান অ্যাফেক্টেড হয়েছে। এবার আমরা জানি যে আমাদের যত সিস্টেম আছে বা যত সিস্টেমের আন্ডারে অর্গানগুলো কাজ করছে সেগুলো কিন্তু ইন্টার রিলেটেড হয়ে কাজ করে। সুতরাং একটা সিস্টেম যদি গন্ডগোল হয় তাহলে বাকি সিস্টেমগুলো গন্ডগোল হবে এবং ওভারঅল যে আউটপুটটা আসছে সেটা হচ্ছে কিছু সাইন অ্যান্ড সিমটম। মাথা যন্ত্রণা, গায়ে টেম্পারেচার বেড়ে গেল, পেটে ব্যথা, পেটে যন্ত্রণা, ডায়রিয়া হচ্ছে অথবা কনস্টিপেশন হচ্ছে অথবা পেন হচ্ছে পেটে, যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে, ইনফ্যান্টারি কন্ডিশন তৈরি হয়েছে, এগুলো যখনই হবে তখনই তখনই কিন্তু সেই ব্যক্তি তখনও বলা যাবে না, যখন সাইন অ্যান্ড সিমটম বেরোচ্ছে তখন থেকে আমার ডিজিজ কন্ডিশন শুরু হচ্ছে এবং তখন থেকে আমি তাকে পেশেন্ট করবো।
তার মাঝামাঝি একটা কন্ডিশন আছে যখন থেকে তার স্টার্ট হয়, ঠিক আছে, পুরোপুরিভাবে যখন হয়ে যাচ্ছে তখন সে পেশেন্টের আন্ডারে চলে যাচ্ছে, তাহলে ওটা হচ্ছে আমাদের ডিজিজ কন্ডিশন। তাহলে ডিজিজ কন্ডিশনের পিছনে আমাদের দুটো কারণ আছে, একটা হচ্ছে ইনফেক্টিভ আর একটা হচ্ছে নন ইনফেক্টিভ or মেটাবলিক। এই দুটো আমাদের ডিজিজ কন্ডিশনের পেছনে কারণ। তাহলে ইনফেক্টিভ মানে হচ্ছে affected by ভাইরাস or ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে ইনফেক্টিভ। এটা আমাদের শরীরে প্রবেশ করে আমার ইমিউনিটিটাকে হ্যাম্পার করছে, আমার অ্যান্টিবডিকে পুরো ফেলিওর করে দিয়ে শরীরের মধ্যে তার মাল্টিপ্লিকেশন করছে, যে কোনো অর্গান বা কোনো ইন্টেস্টাইন যে কোনো পার্টে সে থাকছে এবং সেখানে ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হচ্ছে। আগের দিন বললাম ইনফ্ল্যামেটরি কন্ডিশন মানে হচ্ছে লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, ব্যথা, টেম্পারেচার রাইজ করা, এইগুলো তৈরি হয় দেহের মধ্যে এবং ওই ইনফ্ল্যামেটরি কন্ডিশনটার ফলে এক্সটার্নালি আমার জ্বর দেখা দিচ্ছে, ব্যথা দেখা দিচ্ছে, উইকনেস দেখা দিচ্ছে, এই জিনিসগুলো আসছে। এগুলো সব দিয়ে হয়ে যাচ্ছে ডিজিজ কন্ডিশনের মধ্যে। তাহলে এটা হচ্ছে ইনফেক্টিভ কজ। আর একটা হচ্ছে নন ইনফেক্টিভ বা মেটাবলিক, যেটা হাইপারটেনশন হচ্ছে, হাইপারটেনশন এগুলোতে ইনফেকশন ছড়ায় কি? ইনফেকশন ছড়ায় না। হাইপারটেনশন, হাইপারগ্লাইসেমিয়া, hypothyroidism, blindness, অন্ধত্ব, এগুলো সব আমাদের মেটাবলিক কজ, নন ইনফেক্টিভ কজ। এগুলো আমাদের কিছু সাইন সিমটম দেয়, তবে আমরা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি, তারপর আমরা বুঝতে পারি, কিছু টেস্ট করি, ইনভেস্টিগেশন করি, তারপর আমরা রোগটাকে যাচাই করি এবং সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট করতে হয়। এগুলো ম্যানেজেবল। এগুলো হাইপারগ্লাইসেমিয়া মানে হাই ব্লাড সুগার, হাইপারগ্লাইসেমিয়া, এগুলো ম্যানেজেবল। এগুলো বিভিন্ন কনসালটেশন, বিভিন্ন অ্যাডভাইস, এগুলো মেনে চললে এগুলো কন্ট্রোলে আনা যায়। বিভিন্ন এক্সারসাইজ, মেডিটেশন, মেডিকেশন, এগুলো করলে এগুলো আয়ত্তের মধ্যে চলে আসে। কিন্তু ইনফেক্টিভ কজগুলো কি হচ্ছে? আমাদের বিভিন্ন অর্গানকে ড্যামেজ করছে এবং ডিজিজ কন্ডিশন তৈরি হচ্ছে। এই হচ্ছে মোটামুটি হেলথ এবং ডিজিজের ব্যাপারটা। এবার আসি এজেন্ট, হোস্ট, এরিয়া, এনভায়রনমেন্ট। এই চারটে হচ্ছে আমাদের PSM এর মূল পিলার। এই জায়গাটা আমাদের যে প্রিভেন্টিভ মেডিসিন বলা হচ্ছে, এই জায়গাটা থেকে আমাদের প্রিভেনশনের প্রশ্নটা আসছে। এখান থেকেই আমরা যদি আগে থেকে প্রিভেনশনের পদ্ধতিগুলো মেনটেন করি, তাহলে কিন্তু ডিজিজ কন্ডিশনটাকে আমরা অনেকটা আটকে দিতে পারি এবং হেলদি কন্ডিশনটা আমরা বহুদিন ধরে আমাদের শরীরকে নিয়ে রাখতে পারি। তো
এজেন্ট, এজেন্ট মানে হচ্ছে কজ অফ দি ডিজিজ। এজেন্টের মেইন কথা হচ্ছে কজ অফ ডিজিজ কন্ডিশন। ডিজিজ কন্ডিশন এজেন্ট। তাহলে একটা তো এই ধরনের কজ আমরা দেখতে পাচ্ছি, ইনফেক্টিভ কজ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, হেলমিনথি, এগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আমাদের রোগ তৈরি করে। এইটা এক ধরনের এজেন্ট। আমরা মানে প্রথম মাথায় আসে এইগুলো। এগুলো ছাড়াও আমাদের কিছু অন্যান্য এজেন্ট আছে যেগুলো আমাদের শরীরের সমস্যা তৈরি করে। যেমন মেকানিক্যাল এজেন্ট, এটা হচ্ছে ইনফেক্টিভ এজেন্ট। এটা হচ্ছে মেকানিক্যাল এজেন্ট। মেকানিক্যাল এজেন্ট মানে হচ্ছে পড়ে গেলাম, ইনজিওর হলাম, তার হাত চিমটে গেল, কারোর দিয়ে বাড়ি গেলাম, এতে কি হচ্ছে সেখানে একটা ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হচ্ছে, ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, সেটা হচ্ছে কজ। তার মানে আমার হেলদি কন্ডিশনটা রইল না, সেখানটা একটা মেকানিক্যাল এজেন্টের মাধ্যমে, একটা মেকানিক্যাল কজের মাধ্যমে আমার অসুস্থতাটা তৈরি হলো। ঠিক আছে, এগুলো হচ্ছে মেকানিক্যাল এজেন্ট। আবার পুড়ে গেল, ঠিক, ফার্স্ট বাইট, খুব ঠান্ডায় ফার্স্ট বাইট তৈরি হলো শরীরের স্কিনে, খুব হিটে তাপ লেগে চামড়া পুড়ে গেল, এগুলো এক ধরনের এজেন্ট। এগুলো আমার শরীরকে হ্যাম্পার করে দিল। কিছু মেটাবলিক এজেন্ট আছে, যেমন আমার শরীরে এই যে বললাম, যেগুলো কোনো একটা কারণে আমার বিপি বেড়ে যাচ্ছে বা সুগার বেড়ে যাচ্ছে, আমার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেল, গাউট হয়ে গেল, ঠিক আছে, হার্ট হয়ে গেল, দিয়ে রিমাটিজম বা বাত তৈরি হলো, এগুলো এক ধরনের এজেন্ট। ঠিক আছে, এজেন্টগুলো আমি পরে ভাগ করে ক্যাটাগরিগুলো লিখিয়ে দেবো আর কিছু এক্সাম্পল দিয়ে দেবো। আবার দেখা যাচ্ছে যে হাই অল্টিটিউড, উঁচু পাহাড়ে বেড়াতে গেলেও আমার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে হাই অল্টিটিউড ইজ দ্য এজেন্ট। আমি আবার নেমে গেলাম বা ওখানে অক্সিজেন নিয়ে নিলাম, তাহলে কিছুটা সুস্থ বোধ হলো, আমার হিমোগ্লোবিনে অক্সিজেন কিছুটা ঢুকে গেল, আমার ওই হাঁপানি ভাব কেটে গেল। হাই অল্টিটিউড ইজ দ্য এজেন্ট। সি সিকনেস ইজ দ্য এজেন্ট। সি সিকনেস মানে হচ্ছে সমুদ্রের জাহাজে ডুবুরিতে আমার বমি ভাব হচ্ছে, যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে, পেট দুলছে, পেট ফুলোচ্ছে, এরকম একটা ভাব, এই সি সিকনেস ইজ দ্য এজেন্ট। কার সিকনেস, গাড়িতে যাচ্ছে বমি ভাব হচ্ছে, এটা কার সিকনেস ইজ দ্য এজেন্ট। তাহলে যে কন্ডিশনটাই আমার শরীরে অসুস্থতা তৈরি করছে সেটাই এজেন্ট। শুধুমাত্রই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, হেলমিনথি, কৃমি, এইগুলো শরীরের মধ্যে ঢুকে যে আমাদের শরীরে ডিজিজ তৈরি করে, এগুলো ছাড়াও যে কোনো কন্ডিশন আমার শরীরের হেলদি স্টেটটাকে অল্টারেশন করে দিচ্ছে, সেটাই হচ্ছে আমার এজেন্ট। হোস্ট কারা? হোস্ট হচ্ছে যাদের মধ্যে ইনফেক্টিভ অর্গানিজম থাকছে এবং যারা ডিজিজ কন্ডিশনটাকে সাফার করছে, তারাই হচ্ছে হোস্ট। যেমন হিউম্যান বিংস হতে পারে, ইনসেক্টস হতে পারে,
ফ্লাইজ, মসকুইটো, বাগ, ককরোচেস, এগুলো সব ইনসেক্টস। এগুলোর মাধ্যমে আমার শরীরে আসছে। বার্ড হতে পারে, অ্যানিমালস হতে পারে, পেটস হতে পারে, এগুলো সবাই বস। তাহলে একটা ইনসেক্ট যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে বা ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যানোফেলিস মসকুইটোটা ইনফেক্ট করছে, যে ভাইরাস যেমন ডেঙ্গুর মাধ্যমে অথবা প্যারাসাইট, যেগুলো ম্যালেরিয়ার যে প্যারাসাইট, প্লাজমোডিয়ামের যে প্যারাসাইট গ্রুপ আছে, সেগুলো দেখা যাচ্ছে যে মানুষের থেকে মশা, অ্যানোফেলিস মসকুইটো ফিমেল অ্যানোফেলিস মসকুইটো ইনফেক্ট হচ্ছে। আবার ইনফেক্ট অ্যানোফেলিস ফিমেল অ্যানোফেলিস মসকুইটো যখন আবার বাইটিং এর মাধ্যমে তার রক্তটা যখন মানুষের শরীর থেকে নেয়, তার সালাইভা দিয়ে তার ওই প্যারাসাইটের গ্যামেট স্টেজটা মানুষের শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। এই একটা সাইকেল হচ্ছে, মানুষের শরীরের মধ্যে অ্যাসেক্সুয়াল স্টেজটা হচ্ছে, আর মশার শরীরের মধ্যে সেক্সুয়াল স্টেজটা হচ্ছে। তাহলে সেই ফিমেল অ্যানোফেলিস মসকুইটোটাও তো ইনফেক্টেড হচ্ছে, তার মধ্যেও তো সেই প্যারাসাইটের একটা লাইফ সাইকেলের একটা পার্ট সেক্সুয়াল স্টেজটা কভার হচ্ছে। আবার সেটা যখন মানুষের শরীরে আসছে, অ্যাসেক্সুয়াল স্টেজটা কভার হচ্ছে, গ্যামেট তৈরি হচ্ছে, আবার সেটা মানুষের মধ্যে যাচ্ছে, আবার মানুষের মশার মধ্যে যাচ্ছে। মশার মধ্যে গ্যামেট স্টেজটা আসছে, আবার যে লার্ভাগুলো সেগুলো মশার মধ্যে যাচ্ছে, যে পূর্ণাঙ্গ তৈরি হচ্ছে। এবার মানুষ এবং মশা দুটোর মধ্যে এই সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল স্টেজটা কভার করে। এইবার এই যে প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিনের মধ্যে যেটা এখানে পড়ানো হবে, সেটা হচ্ছে যে মশা ইনফেক্টেড হতে পারে, সেটা আমরা জানি না কোন মশা ইনফেক্টেড, কোন মশা ইনফেক্টেড নয়। সবাই তো রক্ত টানছে, কিন্তু আমাদের শরীরে মশার যে কানেকশন, বাইটিং, এটাকে আমাকে আটকাতে হবে। কোনটা আছে কোনটা নেই সেটা তো আমরা জানি না। তাহলে মশার ব্রিডিং, মশার যে ফর্মেশন, সেটা আমাকে আটকাতে হবে। যেহেতু তারা জমা জলে ডিম পাড়ে বড় হয়, সেহেতু জমা, ওই জন্য বলা হচ্ছে যে জমা জল না জমাতে, সেগুলো ফেলে দেওয়া, ড্রেন পরিষ্কার রাখা, মশারি কাটানো, এইগুলোতে আমাদের এই ম্যালেরিয়াটাকে প্রিভেন্ট করা যাচ্ছে। আমাদের PSM এর মূল বক্তব্য এইখানে। তার জন্য আমাদের হেল্প করতে হচ্ছে, ডিজ করতে হচ্ছে। আমার ডিজিজের মধ্যে আমাকে প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিনে আমাকে যত ডিজিজ আছে সব ডিজিজ কিন্তু আমাকে করতে হচ্ছে, কারণ এই ইনফেক্টিভ নন ইনফেক্টিভের যত ডিজিজ সব আমাকে করতে হচ্ছে। তার কারণ হচ্ছে এর পজিশনটা আমাকে জানতে হবে। এর পজিশন মেন পয়েন্ট। এখানে যখন আমরা ডিজিজ করবেন তখন দেখবেন যে প্রথমে ডেফিনেশন করতে হয়, তারপর পজিশন। পজিশন মানে ইনফেক্টিভ হলে ইনফেক্টিভ, মেটাবলিক হলে মেটাবলিক। তারপর তার সিমটম পড়া হয়ে গেল। সিমটম কেন করি আমরা না, কোনো ব্যক্তির মধ্যে যদি ওই সিমটমগুলো দেখা দেয়, তাহলে আমাদের রোগ ডায়াগনোসিস করতে সুবিধা হয়। আমাদের রোগটাকে ডায়াগনোসিস করতে হবে, না হলে কিন্তু ট্রিটমেন্ট ভুল হয়ে যাবে বা প্রিভেনশনের পদ্ধতি ভুল হয়ে যাবে। সেই জন্য আমাকে ডিজিজ সিমটম জানতে হয়। ডিজিজ সিমটম জানার পরে যেটা আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের মধ্যে অনেক রকম ম্যানেজমেন্ট হয়। একটা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট,
ম্যানেজমেন্টটা অনেকটা প্রিভেন্টিভ ম্যানেজমেন্টের মতো। প্রোফাইলেক্টিভ ম্যানেজমেন্ট আছে, কিউরেটিভ ম্যানেজমেন্ট আছে, সার্জিক্যাল ম্যানেজমেন্ট আছে। এই অনেক রকম ম্যানেজমেন্ট আছে। এই ম্যানেজমেন্টগুলো আমাদের যার যেরকম রোগ তার সেরকম ম্যানেজমেন্ট করতে হবে। এবার প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট বলে একটা পার্ট আছে, এইটা হচ্ছে পিএসএম এর পার্ট। প্রিভেন্টিভ ম্যানেজমেন্টের মধ্যে আমাকে কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটাতে এই রোগটা হয়ে যেতে পারে সেগুলোকে বাদ দিতে হবে, সেগুলোকে করা যাবে না। সেই প্রিভেন্টিভ ম্যানেজমেন্টের মধ্যে আমাকে ওইটা করতে হবে। এইবার কিউরেটিভ ম্যানেজমেন্ট মানে হচ্ছে তোমার যে ওষুধপত্র খাও, মানে অ্যান্টিবায়োটিক হোক, যা যা ওষুধ আমাকে মানে রোগটাকে ইয়ে করতে হবে, সেটা হচ্ছে কিউরেটিভ। আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট মানে যেটা সার্জারি করে বাদ দিয়ে দিতে হবে, যেটা না হলে এই সমস্যা যাবে না, সেটা সার্জিক্যালের মধ্যে চলে যাবে। তাহলে এই প্রিভেন্টিভ ম্যানেজমেন্টটা খুব দরকার। সমস্ত রোগ আমাকে কিন্তু এই পিএসএম এ অনেক রকম পজিটিভ এজেন্ট আছে। পজিটিভ এজেন্ট অনুযায়ী বিভিন্ন রকম রোগ আছে। যত রোগ আছে সব আমাদের মানে এই আমাদের হাইজিন বা পিএসএম এর বইতে সব আছে, সবই করতে হয়। প্র্যাকটিস অফ মেডিসিনে যা যা করতে হয়, প্রিভেন্টিভ আর সোশ্যাল মেডিসিনেও তাই তাই করতে হয়। প্র্যাকটিস অফ মেডিসিনেও প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট আছে, আবার পিএসএম এর মধ্যেও প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট আমাকে করতে হচ্ছে। তাহলে আমাকে পিএসএম এর মধ্যে আমাকে এই সমস্ত রকম প্রিভেন্টিভ ম্যানেজমেন্টগুলো আমাকে জানতে হবে। তার জন্য রোগের সিমটম জানতে হবে। রোগের সিমটম জানলে আমরা আর্লি ডায়াগনোসিস আমরা করতে পারবো। আর্লি ডায়াগনোসিস আমরা যদি করতে পারি তাহলে আমাদের কমিউনিকেবল ডিজিজের যখন আমি প্রিভেন্টিভ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন যখন পড়াবো, তখন আমরা বুঝতে পারবেন যে আমি এই কথাগুলো কেন বললাম। এখানে কতগুলো স্টেপ আছে। আর্লি ডায়াগনোসিস হচ্ছে ফার্স্ট স্টেপ, যেটা সাপোজ কোনো পেশেন্টের হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, যেটা খুব আস্তে গন্ধ ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় একমাত্র কলেরা, অনলি আর অনলি কলেরা সিমটম। অনলি আর অনলি কলেরা সিমটম, আস্তে গন্ধ পায়খানা এবং তারপর বমি শুরু হয়ে যাবে, এটা হচ্ছে কলেরা। এটা যদি আমি প্রথমেই এটা ডায়াগনোসিস করতে পারি, তাহলেই আমি প্রিভেন্টিভ বা প্রোটেকশন বা প্রিভেন্টিভ ম্যানেজমেন্টগুলো যত তাড়াতাড়ি আমি শুরু করতে পারবো, পেশেন্টটাকে বাঁচিয়ে রাখতে পারবো। পেশেন্টটা মরবে না ডিহাইড্রেশন। এই যে জল বেরিয়ে যাচ্ছে, এটা ডিহাইড্রেশন হয়ে পেশেন্টটা কি হবে, ডিহাইড্রেশনে শুকিয়ে মরে যাবে। তো তা আমি যদি ডিহাইড্রেশন থেরাপি সঙ্গে সঙ্গে চালু করে দিই, তাহলে ডিহাইড্রেশনটা হবে, কিন্তু তার পরিবর্তে আমার শরীরের মধ্যে যে ইলেকট্রোলাইট ব্যালেন্স এটা কিন্তু আমি ঠিকঠাক রাখতে পারবো। সুতরাং পেশেন্টটা খুব একটা অসুবিধা হবে না। আবার ধরা গেল যে দেখা যাচ্ছে যে হালকা জ্বর, মুখের এখান দিয়ে গোলাপি গোলাপি র্যাশ বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ছোট ছোট র্যাশ বেরোচ্ছে, এটা দেখেই বুঝতে হবে যে এটা মিজিলসের এই র্যাশ বেরোনো এবং মুখের মধ্যে এক ধরনের কালচে বা নীলচে ঘা তৈরি হওয়া, যেটাকে পপলিক স্পট বলে, এইটা যদি প্রথমেই হয়, ইরাপটিভ স্টেজেই হয়, ইনফেক্টিভ স্টেজেই হয় প্রথমেই, এটা যখনই আমি দেখতে পাবো তখনই আমি পেশেন্টটাকে আলাদা করে দেবো। আমরা করোনাতে তো পড়েছি যে আইসোলেশন একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা ট্রান্সমিশনটাকে প্রিভেনশন করে। এই ট্রান্সমিশনটাকেও প্রিভেনশন করার জন্য আমাদের পিএসএম করতে হচ্ছে, এবং পিএসএম এর মেন জায়গা হচ্ছে এই আইসোলেশন।
যখনই আর্লি ডায়াগনোসিস তার কিছু ইনফেক্টিভ র্যাশ সিমটম এগুলো যখনই আমি উদ্ধার করলাম তখনই তাকে সঙ্গে সঙ্গে আলাদা করে দিলাম, যাতে পরিবারে অন্য লোকেরা তাদের মধ্যে না ছড়িয়ে যায়। আবার দেখা গেল এখানে ফুলো এরকম পিঠে বেরোচ্ছে এবং তারপর দেখা গেল ওখানে রস কমছে, তাহলে কি হবে? চিকেন পক্স শুরু হয়ে যাবে। জ্বর আছে হালকা, খুব ব্যথা গায়ে, এবার সারা শরীর আস্তে আস্তে ওরকম ভরে গেল। তাহলে প্রথমেই যখন আমি দেখলাম পিঠের মধ্যে এরকম বা পেটের মধ্যে এরকম বড় বড় পাটির মতো বেরিয়ে যাচ্ছে ফুলে, তার উপরে রস কমছে, তখনই আমি তাকে সাইড করে দিলাম। তাহলে এটা চিকেন পক্স, সাইড করে দিলাম। তাহলে আমাকে এই রোগের সিমটম আমাকে জানতেই হবে, না হলে আমি আর্লি ডায়াগনোসিস করতে পারবো না। আর্লি ডায়াগনোসিস না করলে নোটিফিকেশন মানে এটাকে তো ছড়াতে হবে যে আমাদের বাড়ি একজন চিকেন পক্সে র্যাশ বেরিয়ে গেছে, এটা নোটিফাই করা এবং তাকে আলাদা করা। আবার পাশের বাড়ির লোককে বলে দিতে হবে যে এরকম একটা পেশেন্ট ঘরের মধ্যে আছে, তাহলে সে আর ওই বাড়িতে ঢুকবে না, তাহলে পাশের বাড়িটা বেঁচে যাবে। তাহলে এই আইসোলেশনটা খুব দরকার। তারপর ট্রিটমেন্টের পরে সার্ভিলেন্স, কোয়ারেন্টাইন আর ডিসইনফেকশন। তার সমস্ত জিনিস পুড়িয়ে দিতে হবে, নাহলে মাটিতে পুঁতে দিতে হবে, নাহলে কিন্তু ইনফেকশন আবার ছড়াবে। এই স্টেজগুলো হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিনের মূল বিষয়। এইগুলো হচ্ছে আমরা কোর্স হয়ে গেল। এবার হচ্ছে কেরিয়ার মানে হচ্ছে বাহক মানে হচ্ছে বহন করে যে, তাহলে বহন করছে যে কিন্তু তার সাইন সিমটম প্রকাশ পাচ্ছে না, কিন্তু তার শরীরের মধ্যে টিবির জীবাণু রয়েছে। যতক্ষণ না তার টেস্ট করা হচ্ছে ততক্ষণ তার পজিটিভ ধরা পড়ছে না, কিন্তু সে কিন্তু সবার সাথে মিশছে, কথা বলছে। আমার এনভায়রনমেন্ট মানে এয়ার, এটা হচ্ছে এয়ারবোর্ন ডিজিজ। তাহলে এয়ারে জামগুলো ছড়াচ্ছে, পরিবেশের মধ্যে ছড়াচ্ছে, তাহলে সেটাকে বলে হেলদি ক্যারিয়ার। মানে টিবি একমাত্র হেলদি ক্যারিয়ার যে সারা জীবন ধরে টিবি জীবাণু বহন করে, পরিবেশে ছড়ায়, কিন্তু তার মধ্যে কোনো সিমটম প্রকাশ পায় না। আবার কিছু রোগ আছে ম্যানিফেস্টেশন হচ্ছে, একটা চিকেন পক্সের জীবাণু, চিকেন পক্স যার হয়েছে বা মিজেলস যার হয়েছে বা টাইফয়েড যার হয়েছে বা মাম্পস যার হয়েছে, এগুলো সব ভাইরাস ব্যাকটেরিয়া ইনফেকশন। তাহলে সে তো একটা রিজার্ভার মানে একটা রুগী, একটা ইনফেক্টেড পার্সন, একটা রিজার্ভার মানে হচ্ছে ওই জলের ট্যাঙ্কির মতো, চারিদিক দিয়ে যেমন একটা ট্যাঙ্কি থেকে পাইপের মাধ্যমে ঘরে ঘরে জল সাপ্লাই হয়, ঠিক সেই রকম সেও একটা রিজার্ভার। তার নিঃশ্বাস ছাড়ার মাধ্যমে তার ইউরিন, তার স্টুল, তার স্পুটাম, এগুলো যখনই সে পরিবেশে ত্যাগ করছে তখনই সেখান থেকে কিন্তু আবার অন্য একজনকে ইনফেক্ট করে দিচ্ছে। সুতরাং সে রিজার্ভার, একটা ইনফেক্টেড পার্সন সবসময় একটা রিজার্ভারে কাজ করে। তাহলে সেও ক্যারিয়ার, সেও ওটাকে বহন করছে এবং পরিবেশে ছড়াচ্ছে। আবার কনভালেসেন্ট ক্যারিয়ার আছে, রোগটা হয়ে গেল, সিমটম চলে গেল, তার মানেই সে ভাবলো সুস্থ হয়ে গেছি, এইবারে বাজার ঘাট এটা ওটা কাজ সব করছে, কিন্তু তার মধ্যেও জামটা রয়েছে। সব জাম কিন্তু তার শরীর থেকে বেরোয় না। সিমটম চলে যাওয়া মানেই কিন্তু তার জাম শরীর থেকে সব যে চলে গেল তা কিন্তু নয়। এটাকে বলে কনভালেসেন্ট ক্যারিয়ার। রোগের শেষ পর্যায়ে এই ক্যারিয়ারটা সে কিন্তু বহন করে এবং পরিবেশে ছড়ায়, এগুলোকে বলে ক্যারিয়ার। এরও কিছু টাইপ আছে, বলে দেবো। আর এনভায়রনমেন্ট হচ্ছে
এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ। পরিবেশ মানে হচ্ছে এয়ার, ওয়াটার, ফুড, মানে আমাদের যত কাঁচা সবজি হতে পারে, আবার তৈরি খাবার হতে পারে, এগুলো সব এনভায়রনমেন্ট। এগুলোর মাধ্যমে এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তিতে মধ্যে ছড়ায়। জলবাহিত রোগ আছে, বায়ুবাহিত রোগ আছে, মাটিবাহিত রোগ আছে, খাদ্যবাহিত রোগ আছে, ইনসেক্টস আছে। ইনসেক্টস আছে, পতঙ্গবাহিত রোগ প্রচুর আছে। তো এয়ারবোর্ন ডিজিজ যেমন প্রথম আসছে টিউবারকুলোসিস, টিবি, তারপরে ইনফ্লুয়েঞ্জা আছে, সমস্ত ভাইরাল, মামস, মিজেলস, ইনফ্লুয়েঞ্জা, এগুলো সব এয়ারবোর্ন ডিজিজ। ওয়াটারবোর্ন ডিজিজ যেমন কলেরা, প্রথম আসছে কলেরা। তারপরে হেলমিনস যেগুলো আছে এগুলো জল থেকে আসে। পোলিও আছে, হেপাটাইটিস আছে, এগুলো সব জল থেকে আসে। সয়েলবোর্ন ডিজিজ, এটাও কৃমি জাতীয় রোগ, ওয়ার্ম বা হেলমিন, এগুলো সব সয়েলবোর্ন ডিজিজ। ফুডবোর্ন ডিজিজ, টাইফয়েড আছে, টাইফয়েড ফুডবোর্ন ডিজিজ মেনলি হয়। আর ইনসেক্টস মানে মসকিটো, ফ্লাইস, বাগ, ককরোচেস, এগুলো সব ইনসেক্ট বর্ন ডিজিজ তৈরি করে, অনেক রোগ। ঠিক আছে, লম্বা চার্ট আছে, এগুলো আমাদের এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে। তাহলে এই হয়ে গেল আমার এজেন্ট, হোস্ট, এরিয়া, এনভায়রনমেন্ট। এগুলো করলাম আজকে। হেলথ কাকে বলে করলাম। হেলথের অল্টারেশন স্টেজ হচ্ছে ডিজিজ। ডিজিজ কিভাবে বুঝবো না, যখন কোনো ব্যক্তির মধ্যে সাইন সিমটম প্রকাশ পাবে, অ্যাবনর্মাল সাইন সিমটম, নর্মাল নয়। সাইন সিমটম মানে অ্যাবনর্মাল কন্ডিশন অফ দি হেলথ, সেটা হচ্ছে আমাদের ডিজিজ। এগুলো বাইরের কিছু ইনফ্লুয়েন্স দ্বারা আমাদের শরীরে তৈরি হয় এবং কিছু লক্ষণ দিয়ে এটা প্রকাশ পায়। লক্ষণ অনুযায়ী আমরা বিভিন্ন রোগকে আইডেন্টিফাই করছি, যে এটা কলেরা, এটা হাইপারটেনশন, হাইপারগ্লাইসেমিয়া, বা ডেঙ্গু বা টাইফয়েড, এগুলো তো আলাদা আলাদা। প্রত্যেকটা ডিজিজের আলাদা আলাদা কিছু আইডেন্টিফাইং সিমটম আছে, সেইটা ধরে আমরা ডিজিজটাকে ডায়াগনোসিস করি। তারপর প্রিভেনশনের রাস্তাটা আসে। আর তার কারণ হচ্ছে এই ইনফেক্টিভ আর নন